প্রথম থেকেই বলছিলাম কোথাও একটা গন্ডগোল আছে। আমি আপনাকে বলছিলাম না বাবা, প্রিয়াঙ্কার চাল চলন আমার একদম ঠিক লাগছে না। এই মেয়েটা এখানে এলো কি করে? সেটাই তো বুঝতে পারছি না, এই মেয়েটা এখানে করতে গেল। আমরা সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, প্রিয়াঙ্কা কোথায় আর ইনি কে? শ্যামা ওইখানে এলো থেকে? এখন তোর অন্য বাড়িতে বিয়ের পিঁড়িতে বসার কথা। এই মেয়েটিকে আমি চিনি বাবা, আই নো হার। দেখেছো? কোথায় দেখেছো তুমি? এইটাই তো সেই নদী আর মেয়েটি, কিন্তু এখানে এলো থেকে? দিশা, কি ভাবছো বলো তো তুমি? আমি ভাবছি প্রিয়াঙ্কা কোথায়। আশ্চর্য, প্রিয়াঙ্কার বাবা মা এখানে, কিন্তু বিয়ে পিড়িতে প্রিয়াঙ্কার বদলে অন্য মেয়ে। কি হচ্ছে বলতো? হ্যাঁ, বৌমা তো ঠিকই বলছে। ওর বাবা মা কোথায়? এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? গিয়ে দেখো না কোথায় ওনারা। আমরা দেখছি। চলো চলো। আমরা তো এই মেয়েকে চিনি না, এর সঙ্গে তো নিখিলের বিয়ে ঠিক হয়নি। তুমি গিয়ে বলো তো মা, এখানে এলে কি করে? আমি ওকে চিনি বাবা, নিখিলই তো পরিচয় করিয়ে দিয়েছিল। নিখিল বলো বাবাকে। হ্যাঁ বাবা, আমি ওকে চিনি। কি করে? ওনার নাম শ্যামা। নদিয়ার বাজারে যেদিন ঝামেলা হয়েছিল সেদিন ওনার সাথে আমার আলাপ হয়েছিল। আমি তোমাদের ওনার কথা বলেছিলাম বাবা। ডোডো দাদানকে উনি কিডন্যাপারের হাত থেকে বাঁচিয়েছিলেন। এমনকি তোমাদের অ্যানিভার্সারিতে উনি রুক্মিণী মাসির সাথে আমাদের বাড়িতে এসেছিলেন। আপনাদের মনে পড়ছে না জামাই দাদা, আমি ওই নিখিলের সোনার বোতামগুলো যখন ফেরত দিলাম তখন বললাম না যে আমার মেয়ে রাধারানীর ফাই ফরমাস খাটে আমাদের গ্রামের একটা মেয়ে, সে যে বোতামগুলো কুড়িয়ে পেয়েছিল সেই তো এই শ্যামা। আমি একটা কথা বুঝতে পারছি না, এই মেয়েটা বোনের সাথে এখানে এলো কি করে? দেখিল, তুই তোকে জানতিস, তুই কিছু বলবি না? বল। সকাল থেকে এত কাণ্ড হলো, প্রিয়াঙ্কা সাজতে গেল, তার মা নিখিলকে বরণ করলো, আর ছাদনা তলায় মেয়ে বদলে গেল। আমরা সব জায়গায় দেখে এলাম, প্রিয়াঙ্কার বাবা মা কোথাও নেই, কোথাও নেই। শোন না, বলছিলাম যে একটু মহা ফ্যাসাতে পড়ে গেলাম, এখান থেকে এখন বেরোই যাবে না। এখান দিয়ে যাবেন কেন? পেছনের দিক দিয়ে চলে যান। ওরে বাবা, আমিও দিক দিয়ে যেতে পারবো না, অন্ধকারের মধ্যে দিয়ে যদি। কিন্তু ওখান দিয়ে বেরোতে গিয়ে যদি ধরা পড়ে যায়? ধরা পড়বেন কেন? আপনাদের কাজ শেষ, কেটে পড়ুন। কি হলো, দাঁড়িয়ে দেখছেন কি? যান। এই যে আপনারা সবাই তো বলেছেন যে প্রিয়াঙ্কার আত্মীয়, তো আপনাদের মেয়ের সঙ্গেই তো আমাদের ছেলে নিখিলের বিয়ে ঠিক হয়েছিল। আরে রুক্মিণী, তুমি তো ওই মেয়েটাকে চেনো, ওকেই জিজ্ঞেস করো না ও কিছু জানে কিনা। শ্যামা, তুই এখানে কি করে এলি বল। আমি সত্যি বলছি গুরুমা, আমি কিচ্ছু জানি না। জ্যাঠামশাই লোক আমাকে নিয়ে পার্লারে এলো, তারপর বললো ওখান থেকে সোজা বিয়ে বাড়িতে যাবে, তাই নিয়ে এলো। তারপর যে কি হলো আমি কিচ্ছু জানি না গুরুমা। কে জ্যাঠামশাই? আমি বলছি জামাই দাদা, এই জ্যাঠামশাই হলো ত্রিলোচন সরকার। ত্রিলোচন জুয়েলারির মালিক। ত্রিলোচন? শ্যামা, শ্যামা, মারে আমরা এসে পড়েছি।
আর বলিস না মা, আমাদের গাড়িটা না রাস্তা হারিয়ে ফেলেছিল, সেই কারণে এত দেরি হলো। হ্যাঁ, এ কি বিষ্ণুপ্রিয়া, আমরা কি ভুল জায়গায় চলে এলাম নাকি গো? না না না, এ ত্রিলোচনদার ঠিক করে দেয়া পাত্রের বাড়ির লোকজন তো এনারা নন। ইয়ে তো সেই শহরের বাবু গো, আমাদের গ্রামের বাড়িতে গিয়েছিল না, এনার সাথেই তো সেই মলেও দেখা হলো। ঠিক ঠিক বলেছো। কিন্তু ত্রিলোচন জ্যাঠা তো এনার সাথে শ্যামার বিয়ে ঠিক করেনি। এই ত্রিলোচন সরকার তো নিজের মেয়ের সম্বন্ধ নিয়ে এসেছিলেন আমাদের বাড়ি নিখিলের জন্য, মনে আছে? মা রিজেক্ট করে দিয়েছিলেন। কিন্তু জ্যাঠামশাই আমাকে এখানে পাঠালেন কেন? সেটা তোমাদের ত্রিলোচন জ্যাঠাকে জিজ্ঞেস করো। ত্রিলোচন দাদা তো সব কিছু ঠিক করে আমাদেরকে শহরে নিয়ে এসেছিলেন, কিন্তু যাদেরকে ঠিক করে এনেছিলেন তারা তো আপনারা নন। শ্যামা শুধু আপনাদের বাড়িতে একবার গান। মা, হ্যাঁ হ্যাঁ, যেদিন গান গাইতে এসেছিলাম আমরা দিদির বাড়িতে, সেদিন আমাদের সঙ্গে তোমাদের মেয়ে শ্যামা এসেছিল। এসেছিল রাধারানীর ভাই ফরমাস খাটতে, সে কথা এনারা সকলে জানেন। তাই নতুন করে সে কথাটা বলবার আর দরকার নেই। তোমরা পরিষ্কার করে বলো যে এই মেয়ে এখানে কোণের সাজে এলো কি করে? ও, আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে জানো তো। তুমি একটা কাজ করো, ত্রিলোচন দাদাকে ফোন করো। হ্যাঁ, ত্রিলোচন দা বলেছিলেন এই সময় বিয়েতে থাকবেন। দাঁড়াও দাঁড়াও, আমি একবার ফোন করে দেখি একবার ফোন করে। দাঁড়াও। না, উনি তো ফোন ধরছেন না। কৃষ্ণচরণ, ত্রিলোচন দার চামচে চঞ্চল, তাকে ফোন করলে হয় না? হ্যাঁ গুরুমা, আপনি ঠিক বলেছেন, উনি বলতে পারবেন। চঞ্চল বাবু কোথায় শ্যামা? আমাকে রেখে কোথায় যেন একটা চলে গেল বাবা। কৃষ্ণ জানেন, আমি সত্যি কিছু জানি না। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন স্যার। খেলা তো জমে গেল চঞ্চল। হ্যাঁ স্যার, আপনি খুশি হয়েছেন তো? সবকিছু একদম প্ল্যান মাফিক হয়েছে। আরে দাঁড়াও দাঁড়াও, এত লাফিও না, খেলা এখনো অনেক বাকি। আপনি ফিল্ডে নামবেন নাকি স্যার? আরে না না, এত প্লেয়ার থাকতে আমাকে কেন মাঠে নামতে হবে? তবে মনে রেখো, ম্যাচ কিন্তু হারলে চলবে না। ছলে বলে কৌশলে আমাদের জিততেই হবে। একদম স্যার, আমার উপরে ভরসা রাখুন, সব ঠিকঠাক হয়ে যাবে। আপনি শুধু বসে বসে মজা দেখুন। শোনো, নিখিল আর শ্যামার বিয়েটা আমাদের দিতেই হবে। ভাড়া করা প্লেয়ার যতগুলো আছে তাদেরকে বলে দাও, ওরা যেন এই আওয়াজটা তুলে ছাদনাতলায় যখন শুভ দৃষ্টি অবধি হয়েছে, নিখিল আর শ্যামার বিয়েটা ওখানেই দিতে হবে। ওরা যেন গ্রামের লোককে খেপিয়ে দেয়, যাতে শ্যামা নিখিলের গলায় বরমালাটা দেয়। এর জন্য যদি ওরা এক্সট্রা টাকা চায় পাবে, যত চায় তাও দেব, কিন্তু বিয়েটা আজকেই দিতে হবে। ইয়েস স্যার, ইয়েস স্যার। আর শোনো, আমি বললে শ্যামার বাবা মাকে এখানে নিয়ে আসবে। আমি যে এখানে বসে এত কাণ্ড করছি সেটা কেউ জানে না, আর সেটা যেন কেউ জানতেও না পারে। বাকিটা আমি সামলে নেব। আর শোনো,
তোমার ফোনটা তুমি সাইলেন্ট করো, হাতেই রাখবে। যে কোনো সময় কিন্তু আমি তোমাকে ফোন করতে পারি। ইয়েস স্যার, একদম। হ্যালো, হ্যাঁ একটু পেছনের দিকে এসো তো তোমরা, তাড়াতাড়ি। যা বললাম সব মনে আছে তো? একদম ঠিকঠাক মনে থাকবে? হ্যাঁ, এর জন্য কিন্তু এক্সট্রা টাকা পাবেন। যাও। আমি তো বুঝতে পারছি না আমরা কেন এখনো এখানে দাঁড়িয়ে আছি বাবা। দিস ইজ রিডিকুলাস। নিখিলের সঙ্গে বিয়ে ঠিক হলো প্রিয়াঙ্কার, এখন বিয়ের মণ্ডপে এসে দেখা যাচ্ছে মেয়ে পাল্টে গেছে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে ইটস আ ফ্রড কেস। এই জন্য আমি বারবার বলেছিলাম ভালো করে খোঁজ খবর নিয়ে তারপর এগোতে। আরে যে মেয়ে নিজের ইউনিভার্সিটির নাম মনে রাখতে পারে না, যে মেয়ে শাড়ি পরতে ভালোবাসে অথচ কোনো শাড়িই চেনে না, নিখিলের সঙ্গে দুর্ব্যবহার করে, দিনের পর দিন নিখিলের ফোন রিসিভ করে না, সেই মেয়েকে মা জোর করে। বাবা এই সবকিছু কিন্তু জাস্ট হলো মায়ের জেদের জন্য। বাবা আমাদের এই মুহূর্তে নিখিলকে নিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। লেটস জাস্ট গো হোম। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ফ্রড সহ্য করা তো কোনো মানে হয় না। মেজো বৌদি, প্রিয়াঙ্কা ম্যাডামের বাবা মাকে দেখলাম বাগানের ধার দিয়ে চুপি চুপি পালিয়ে যাচ্ছিল। আমিও পেছু নিয়েছিলাম, কিন্তু অন্ধকারে কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ব্যাস এ তো প্রুভই হয়ে গেল বাবা যে পুরোটা একটা আমাদের সাথে জালিয়াতি করা হয়েছে। আমরা কেন এখনো দাঁড়িয়ে আছি? চলুন এখান থেকে। আমাদের সঙ্গেও জালিয়াতি করা হয়েছে, আমাদেরকেও ঠকানো হয়েছে। বিশ্বাস করুন, জ্যাঠামশাই আমাদেরকে কিচ্ছু জানাননি। বিয়ে করতে আসার আগে বারবার কৃষ্ণ আমার মনে প্রশ্ন তুলেছেন, বারবার আমার মনে সন্দেহ জেগেছে। জেনে রাখুন, এই জালিয়াতি বিয়ে আমিও করতে চাই না। ও মা, এ কি সর্বনেশে কথা গো এই মেয়ের মুখে। ও বিষ্ণুপ্রিয়া, এই মেয়ে কি শেষ পর্যন্ত লগ্ন ভ্রষ্ট হবে? আর এমন অনিষ্ট যদি ঘটে তাহলে সারা গায়ে কিন্তু একদম ছিঁচি পড়ে যাবে। আর অলক্ষী তাড়াতে তোমাদের জন্য এক ঘাটে জল কিন্তু বন্ধ করে দেবো, হ্যাঁ বলে দিলাম। বিয়ে না হলে এই মেয়ে তো সমাজচ্যুত হবে। ও শ্যামা, বিয়ের পিঁড়ি থেকে উঠলে তোর যে আর বিয়ে হবে না, গায়ের লোকেরা যে ছিছি করবে মা। এছাড়া আর কি উপায় আছে বলো তো মা? ভিটে ছেড়ে আসার সময় বারবার আমার মন কুগাইছিল, তা সত্ত্বেও আমি মানিনি। এখন যন্ত্রণা তো ভোগ করতেই হবে। বাবা এদের কথা শোনার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো মানে হয় না। চলুন না। দাঁড়াও মেজো বৌদি, আমার শ্যামাকে কয়েকটা প্রশ্ন আছে। আচ্ছা শ্যামা, আমরা কেন বিশ্বাস করব যে আপনি টাকার জন্য এই বিয়েটা করছেন না? আমরা কেন বিশ্বাস করব যে শুধুমাত্র সম্পত্তির লোভে আপনি এই নাটকটা সাজাননি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? বলুন। এরকমও তো হতে পারে যে ত্রিলোচন সরকারের সাথে মিলে আপনারা এই প্ল্যানটা সাজিয়েছেন। ছি ছি ছোট কর্তা, কৃষ্ণ কি আমায় কিছু কম দিয়েছেন যে আমি আপনার সম্পত্তিতে লোভ করব? সত্যি জ্যাঠামশাই আমাদেরকে অন্য পাত্রপক্ষ দেখিয়েছিলেন, বিশ্বাস করুন। আর আমার কথাই না হয় নাই বিশ্বাস করলেন। আপনার রুক্মিণী মাসিকে অন্তত জিজ্ঞাসা করুন উনি অন্য পাত্রপক্ষ দেখেছিলেন কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজে শ্যামার পাত্র দেখেছি। অন্য পাত্রের সঙ্গে শ্যামার বিয়ে ঠিক হয়ে গেছিল, কিন্তু আমি বুঝতে পারছি না শ্যামা এখানে কোণের সাজে কি করে এলো। এই কথা ত্রিলোচন সরকার ছাড়া আর কেউ এর উত্তর দিতে পারবে না। আই এম রিয়েলি সরি, কিন্তু আমি আপনার কথা বিশ্বাস করতে পারছি না। আমার তো এখন এটাও মনে হচ্ছে যে আমাদের এতবার দেখা করা
সেটা কোনো কোইন্সিডেন্স না, আপনাদের প্ল্যানের একটা অংশ। নাহলে আপনি বলুন, ত্রিলোচন বাবু আপনাকে একজন পাত্রর সাথে দেখা করালেন, যে পাত্রকে আপনি প্রায় চেনেন না, তার সাথে একা একা বিয়ে করতে চলে আসলেন, আর আপনার পরিবার শুভ দৃষ্টির পর এখানে আসলেন। এটা একটা সাজানো গোছানো গল্প মনে হচ্ছে না? আপনি আমাকে অবিশ্বাস করলেন? অবশ্য করতেই পারেন, জেনে নিবা কতটুকু। তবে এটাই বাস্তব, আমরা অপরাধী নই। এসো তো বিষ্ণুপ্রিয়া। নিখিল দেখছি বড্ড কথা বাড়াচ্ছে, মাকে এবার জানানো দরকার পুরোটা। চা খান বড় কাকিমা, এরপর তো আরো যত্ন হবে। আমার নিখিল একবার বউ নিয়ে আসুক বাড়িতে, তখন দেখবেন এই সংসারের ভুল একেবারে পাল্টে গেছে। একটুও বাড়িয়ে বলছি না, প্রিয়াঙ্কা হয়তো আমেরিকায় মানুষ হয়েছে, কিন্তু বাঙালি বাড়ির বউ হওয়ার সমস্ত গুণ ওর মধ্যে আমি দেখেছি। সত্যি বলছি, আমি দেখেছি মানুষের প্রতি, সংসারের প্রতি ওর কি ভালোবাসা, কি যত্ন। ভারী লক্ষ্মীমন্ত মেয়ে। আর শুধু ফর্সা টুকটুকেই নয়, সুন্দরী নয়, গুণবতীও। তাহলে আর কি সুজাতা, তোমার 3 ছেলেরই বিয়ে হয়ে গেল, আর নিখিল বিয়ে করে এলেই তোমার ঝাড়া হাত পা। তুমি বরং একটা কাজ করো, কোন বসন্তকে নিয়ে তুমি গয়া কাছে ঘুরে এসো, কোন যাও। সত্যি সুজাতা, তোমার কি ভাগ্য বলো তো, 3 ছেলে, 3 ছেলেই প্রতিষ্ঠিত। আর শুধু প্রতিষ্ঠিত কেন, কত গুণী বলো, বাবা মা তো প্রাণ একেবারে। তার উপরে উপরি পাওনা হলো 3 লক্ষ্মী প্রতিমার মতো বউ। কত সেবা পাবে তুমি বলো তো। আহা, তেমন কপাল করে এসেছি বুঝি। বড় কাকিমা কিন্তু ঠিকই বলেছে, এটাই কিন্তু তীর্থে যাওয়া ঠিক সময়। তুমি না বরং হরিদ্বার থেকে শুরু করো, জানো খুব সুন্দর জায়গা। সে হবে কোন, আগে আমার নিখিল ভালো ভালো বউ নিয়ে বাড়ি ফিরুক তো। আর হরিদ্বার, গয়া, কাশী সমস্ত তীর্থস্থানই আমি ঘুরে দেখেছি। কোন তীর্থস্থানে আমি সংসার ছেড়ে শান্তি পাবো না বাপু। ও গিন্নিমা, এই মেজো বৌদি ফোন করেছে, চাইছি। মেজো বৌমা? মেজো বৌমা ফোন করেছে? আমার মেজো বৌমা ফোন করেছে, মনে হয় বিয়েতে বসেছে। আমি একটু কথা বলে আসি। মেজো বৌমা ফোন করেছে। হ্যাঁ মেজো বৌমা, হ্যাঁ বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ওরা বিয়ে বসেছে। হ্যালো হ্যালো, মা শুনতে পাচ্ছ? বিয়ে বিয়ে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রিয়াঙ্কা তো বুঝেছি না। তুমি বলো, তোমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে গো, একটু ভালো করে বলো। হ্যালো মা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বিয়ে বাড়ির ভিড়ে শোনা যাচ্ছে না। তুমি অন্য জায়গায় কি বল। হ্যালো, কি শোনা যাচ্ছে না, আওয়াজ হচ্ছে, বড্ড আওয়াজ হচ্ছে। মেজো বৌমা, যা। আরে কি হয়েছে নাকি, কি হলো? কি আবার হবে, ফোনটা কেটেই গেল। হ্যালো, ধুর, বাড়ির ফোনটাও এত ডিস্টার্ব করে না। মা ওখানে একা একা রয়েছে, কিছু জানতেও পারছে না। একবার যদি মার সঙ্গে কথা বলা যেত অন্তত। দিশা, দিশা এখনই মাকে ফোন করো না, তাহলে সমস্যা আরো বাড়বে। মাকে না জানালে কি সমস্যা কমে যাবে? যেভাবে এই পুরো বিষয়টার মধ্যে আমরা জড়িয়ে পড়ছি, মাকে কিছু না জানানোটা মোটেই ঠিক হবে না। এই দিদি, তোর বিয়ে হবে না? বিয়েটা এমন ভাবে আটকে গেল কেন? এইটা তো সেই ভালো দাদাটা যে আমাকে হাসপাতালে নিয়ে গেছিল। এইটা তো জামাই দাদা নয়। এই দিদি, জামাই দাদা কোথায় রে? তোর কোনো জামাই দাদা নেই কেষ্ট, পুরোটাই মিথ্যে, আমাদেরকে ঠকানো হয়েছে। ওই যে জ্যাঠা মশাই আমাদেরকে কলকাতায় নিয়ে এসে রঙ্গ তামাশা করেছেন, আর আমাদের শ্যামার সাথে একটা খেলায় নেমেছে। তুমি ঠিক বলেছো বউ। তাই তো ভাবি যে উনি লক্ষ লক্ষ টাকা খরচা করে এইখানে আইনে আমাদের রাখলেন, খাওয়ালেন, দাওয়ালেন। তা কি এমনি এমনি নাকি? নিশ্চয়ই এর পেছনে কোনো স্বার্থ ছিল। আসলে কি বলতো, ওনার মেয়েকে তো উনি চৌধুরী বাড়িতে বিয়ে দিতে পারেননি, তাই আমাদের বাড়ির মেয়েটার ক্ষতি করে প্রতিশোধটা নিলেন। ত্রিলোচন,
তোমার মেয়েকে আমার স্ত্রী প্রত্যাখ্যান করেছিল বলে তুমি এত বড় ষড়যন্ত্র করলে? আমার তো সর্বনাশ করলেই। ওই গ্রামের মেয়েটা, এই বিয়ে না হলে যার বেঁচে থাকাটাই দায় হবে, তাকেও ছাড়লে না। সত্যি তোমার প্রতিশোধ স্পৃহা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি।